নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ বিজেপির লক্ষ্য এখন। তাহলে আবার শুরু করছি নমস্তে জানিয়ে। এসব আবার কোথা থেকে শিখলি? এই রে, ধরে ফেলেছো? হ্যাঁ, এ তো সবাই জানে। ইন্দিরা গান্ধী তো নমস্তে জানিয়ে কথা শুরু করতেন। আর মোদিজি কি বলে শুরু করেন? কেন? ভাইও, দেশবাসীও এসব বলে। তার মানে দেশের মানুষ মোদিজির ভাই, তাই তো? হ্যাঁ, এই কথার মানে তো তাই। কিন্তু সত্যিই কি দেশের মানুষ মোদিজির ভাই বোন? সে আর কি করে হবে? বিজেপির লক্ষ্য স্বৈরাচার, একনায়কতন্ত্র। আর একনায়কদের ভাই বোন, জামাই বোনাই কেউ থাকে না, তারা একা। আচ্ছা, একনায়ক, স্বৈরাচারী এরা ঠিক কি চায়? ক্ষমতা, ক্ষমতা আর ক্ষমতা। কিন্তু ক্ষমতা তো বিজেপি পেয়েছে, দেশ চালাচ্ছে, আর কত ক্ষমতা চায়? আরে সে ক্ষমতা তো গণতন্ত্রের পথে, সেখানে প্রতিবাদ করার জন্য বিরোধীরা থাকবে। কিন্তু স্বৈরাচারী চায় তার কথায় সবাই উঠবে বসবে। এমনকি সে বিচার ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করতে চায়। মানে কি এর? মানে স্বৈরাচারী উকিল, সেই জজ আর সেই জল্লাদ, বুঝলি? এরকম হচ্ছে নাকি? আভাস ইঙ্গিত তো তাই বলছে। এই দেখ না, বিচারপতি বেলা এম ত্রিবেদী অবসর নিয়েছে, কিন্তু আইনজীবীদের দুটো কমিটি তাকে ফেয়ারওয়েল দিতে রাজি নয়। তাই? কিন্তু কেন? তুই বরং এই খবরটা দেখ। বিচারপতি বেলা এম ত্রিবেদীর শেষ কর্মদিবসে সুপ্রিম কোর্টের দুটি প্রধান আইনজীবী সংগঠন বার অ্যাসোসিয়েশন ও অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন বিদায়ী অনুষ্ঠান না করায় প্রকাশ্যে অসন্তোষ জানালেন প্রধান বিচারপতি বি আর গাভাই। সাধারণত একজন বিচারপতির অবসরের দিন অথবা শেষ কর্মদিবসে এই সংগঠন দুটি বিদায়ী সম্বর্ধনার আয়োজন করে, কিন্তু বিচারপতি ত্রিবেদীর ক্ষেত্রে তা হয়নি। তার আনুষ্ঠানিক অবসর 10ই জুন হলেও তিনি আগেই দিল্লি ছাড়ছেন বলে শুক্রবার ছিল তার শেষ কর্মদিবস। সেই উপলক্ষে একটি আনুষ্ঠানিক বেঞ্চ গঠিত হয় এবং সিনিয়র আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন। প্রধান বিচারপতি বলেন, আমি এই সিদ্ধান্তের খোলাখুলি নিন্দা করছি। এটি সুপ্রিম কোর্টের ঐতিহ্যের পরিপন্থী। তিনি SCBA সভাপতি কপিল সিব্বল ও সহ সভাপতি রচনা শ্রীবাস্তবের উপস্থিতির প্রশংসা করলেও বলেন, যারা না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তা অনুচিত। তবে বার সংগঠনগুলির তরফে জানানো হয়েছে তারা ইচ্ছাকৃতভাবে বিদায়ী অনুষ্ঠান বাতিল করেনি। SCAOR এর এক সদস্য বলেন, এবছর ছুটির প্রথম সপ্তাহেও কিছু বিচারপতি কোর্টে বসবেন বলে আমরা ধরে নিয়েছিলাম। বিচারপতি ত্রিবেদী শহরেই থাকবেন, তাই আগে থেকেই কিছু পরিকল্পনা করা হয়নি। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মানন মিশ্রা একটি চিঠিতে এই প্রথা ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। অন্যদিকে সিনিয়র আইনজীবী রাজু রামাচন্দ্রন এই সিদ্ধান্তকে সাহসী এবং সচেতন বলে ফেসবুকে মন্তব্য করেন। প্রসঙ্গত, বিচারপতি ত্রিবেদী বিগত কয়েক মাসে আইনজীবীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন। একাধিকবার অ্যাডভোকেটস অন রেকর্ডদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন, এমনকি এক মামলায় CBI তদন্তের নির্দেশ দেন। সেই কারণে বার সংগঠনগুলির সঙ্গে তার সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে ছিল। তবুও প্রধান বিচারপতি গাভাই ও বিচারপতি মাসিহা মনে করিয়ে দেন, ঐতিহ্য ও প্রথা রক্ষা করা বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার অঙ্গ। কিন্তু সুপ্রিম কোর্টের রীতি ভাঙা তো উচিত নয়। আজ বার অ্যাসোসিয়েশন রীতি ভেঙেছে বলে অভিযোগ, কিন্তু সুপ্রিম কোর্টে বিজেপির আমলে বহু রীতি ভাঙা হয়েছে। মানে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, বিজেপি সেখানে রীতি ভাঙছে কি করে? সেটাই তো সমস্যা রে। আদালত সবসময় রাজনীতির প্রভাবের বাইরে থাকা উচিত। সেটা শুধু রীতি নয়, সেটা গণতন্ত্রের কাঠামো। তুমি কি বলছো, একটু পরিষ্কার করে বলবে? বিচারপতি বেলা ত্রিবেদী সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে কে ছিলেন জানিস? কে ছিলেন? মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী মোদির আইন সচিব ছিলেন বেলা ত্রিবেদী। তাই নাকি? আর সেখান থেকে সোজা সুপ্রিম কোর্টের বিচারপতি? হ্যাঁ, ট্রায়াল কোর্টের বিচারক থেকে শীর্ষ আদালতের বিচারপতি হয়েছেন একমাত্র বেলা ত্রিবেদী। বিরল পদোন্নতি বলা যায়। তা ওনাকে নিয়ে বিতর্ক কিসের? বিতর্ক অনেক। অদ্ভুতভাবে বিচারপতি বেলা ত্রিবেদীর কাছে এমন এমন মামলা গেছে যা স্বাভাবিক নিয়মে যাওয়ার কথা ছিল না, আর প্রত্যেকটি মামলাই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। মানে একটু খুলে বলো। তুই খবরটা দেখে নে।
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চে একের পর এক গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলা স্থানান্তর হওয়ায় 2023 সালের শেষ দিকে বিতর্ক দানা বেঁধেছিল। 2021 সালের 31শে অগস্ট সুপ্রিম কোর্টে শপথ নিয়েছিলেন বেলা ত্রিবেদী, যিনি গুজরাট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে উন্নীত হওয়া প্রথম মহিলা বিচারপতি। বিচারপতি হওয়ার আগে তিনি ছিলেন গুজরাট সরকারের আইন সচিব। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। আর্টিকেল 14-এ প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি 2023 সালের শেষ 4 মাসে অন্তত 7টি গুরুত্বপূর্ণ মামলা বিচারপতি ত্রিবেদীর বেঞ্চে স্থানান্তরিত হয়, যেগুলির মধ্যে অধিকাংশই রাজনৈতিকভাবে সংবেদনশীল। মামলাগুলির মধ্যে ছিল উমর খালিদের জামিনের আবেদন, ইউএপিএ আইনের কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে করা আবেদন, এডাপ্পাড়ি কে পালানাস্বামীর বিরুদ্ধে হাইওয়ে টেন্ডার কেলেঙ্কারির মামলায় নতুন তদন্তের আবেদন, চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারি সংক্রান্ত 2টি মামলা, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে সিবিআই-এর দুর্নীতির মামলা, তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজির চিকিৎসাজনিত জামিনের আবেদন, ভীমা কোরেগাঁও মামলার অভিযুক্ত মহেশ রাউতের জামিনের আবেদন। এই মামলাগুলোর অন্য সিনিয়র বিচারপতির বেঞ্চে ছিল। এমনকি কিছু বেঞ্চে বিচারপতি ত্রিবেদী সহ বিচারপতি হিসেবেও ছিলেন। কিন্তু কোনো নির্দিষ্ট আদেশ বা বিচারপতির অবসর ছাড়াই এই মামলাগুলি পরে বিচারপতি ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল সাংবাদিক ও আইনজীবীদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের ইউএপিএ মামলা এবং ইউএপিএর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করার আবেদন। এই মামলাগুলি আগে প্রধান বিচারপতির বেঞ্চ ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের তালিকাভুক্ত ছিল। কিন্তু 2023 সালের 29শে নভেম্বর এই গুরুত্বপূর্ণ মামলাগুলি হঠাৎ করে বিচারপতি ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়, যেখানে আরও 15 জন সিনিয়র বিচারপতি ছিলেন। যখন সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ এই মামলা স্থানান্তর নিয়ে প্রশ্ন তোলেন ও মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠানোর অনুরোধ করেন, বিচারপতি ত্রিবেদী জানিয়ে দেন, এই মামলাগুলি আমাদের সামনে তালিকাভুক্ত হয়েছে, আমরা বাধ্য শুনতে। কোনো আপত্তি থাকলে আপনি প্রধান বিচারপতির কাছে যেতে পারেন। সুপ্রিম কোর্টের নিজস্ব হ্যান্ডবুক অন প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওরে বলা আছে, কোনো মামলা যেখানে প্রথম শুনানি হয়েছিল বা একই ধরনের মামলা শুনছেন এমন বিচারপতির কাছেই তা থাকা উচিত। কিন্তু এই 7টি মামলার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি। আরও উল্লেখযোগ্য যে পিআইএল বা জনস্বার্থ মামলা বিচারপতি ত্রিবেদীর রস্টারে অন্তর্ভুক্ত ছিল না। তবু ইউএপিএর কিছু জনস্বার্থ মামলা তাঁর বেঞ্চে গিয়েছিল। ডিকে শিবকুমারের বিরুদ্ধে সিবিআই-এর মামলাটি 22শে সেপ্টেম্বর প্রথম তালিকাভুক্ত হয়েছিল বিচারপতি বোসের বেঞ্চে, যেখানে বিচারপতি ত্রিবেদী সহ বিচারপতি ছিলেন। 7ই নভেম্বর বিচারপতি বোস অবসর না নেওয়া সত্ত্বেও সেই মামলা হঠাৎ বিচারপতি ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। 3 দিনের মধ্যেই বেঞ্চ চূড়ান্ত রায় দেয়। হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ হস্তক্ষেপ করেনি, কিন্তু দ্রুত চূড়ান্ত শুনানির নির্দেশ দেয়। বিচারপতি বেলা ত্রিবেদীর অতীতে গুজরাট প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ ভূমিকা ও রাজনৈতিক সংযোগ থাকা এবং সেই প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলাগুলির একের পর এক তাঁর বেঞ্চে স্থানান্তর এটি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। বেলা ত্রিবেদীর শেষ কর্মদিবসে তাঁকে বিদায়ী সম্বর্ধনা না দেওয়ায় যখন বিতর্ক দানা বাঁধছে, তখন সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রিবেদীর বেঞ্চে ওঠা মামলাগুলি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সম্প্রতি রাজ্যপাল ও রাষ্ট্রপতিদের বিলে স্বাক্ষর সংক্রান্ত মামলায় সুপ্রিম রায় নিয়ে সরব বিজেপি। কিন্তু বিজেপির আমলেই বারবার সর্বোচ্চ আদালতের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসরের পর রাজ্যসভায় যাওয়া থেকে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির পুজোয় প্রধানমন্ত্রীর যাওয়া, বারবার সর্বোচ্চ আদালতের ওপর শাসক দলের রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে সরব হয়েছে বিরোধীরা। শীর্ষ আদালতের উপরেও যদি রাজনৈতিক প্রভাব থাকে, তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্ত হতে পারবেন? পারবে না, আরো অনেক ব্যাপার আছে। কিরকম ব্যাপার? শুধু বেলা ত্রিবেদী নন, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিদেরও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। কোন প্রাক্তন বিচারপতিদের কথা বলছো তুমি? ধর রঞ্জন গগৈ, আসামে এনআরসি থেকে অযোধ্যা মামলা রায় দিলেন, তারপর অবসর নিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। তারপর ধর প্রাক্তন সিজিআই ডিওয়াই চন্দ্রচূড়। জাস্টিস চন্দ্রচূড়কে আমার খুবই ভালো লাগতো, তা তিনি আবার কি করলেন? কিছুই না, তার বাড়ির গণেশ পুজো, সেখানে প্রধানমন্ত্রী চলে গেলেন। দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে প্রধানমন্ত্রীর যাওয়া বড়ই ভুল বার্তা দেয়। বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, বিরোধীরাও চুপ করে ছিল না। সত্যিই তো, প্রধান বিচারপতির বাড়ির পুজোয় প্রধানমন্ত্রী যাবেনই বা কেন? প্রধানমন্ত্রী তো শুধু সাংবিধানিক পদ না,
প্রধানমন্ত্রীর রাজনৈতিক পরিচয়ও আছে। আর সেখানেই তো আইনজীবীদের একটা বড় অংশ থেকে শুরু করে বিরোধীরা বারবার আক্রমণ করেছে, স্বৈরাচারের অভিযোগ তুলেছে। কি অবস্থা! চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।